2012 সালের 17 এপ্রিল ঢাকার রাত তখন গভীর হচ্ছে। একজন বিরোধী দলের শীর্ষ নেতা নিজের গাড়িতে করে বাসায় ফিরছেন, কিন্তু মাঝপথে হঠাৎ উধাও। কোনো চিৎকার নেই, কোনো গুলির শব্দ নেই, নেই কোনো মুক্তিপণের ফোন। তারপর কেটে যায় 14টি বছর, কিন্তু মানুষটি আর কখনো ফিরে আসেননি। তাহলে সেই রাতেই আসলে কি ঘটেছিল, আর কেন এই ঘটনার জের ধরে এত বছর পর হঠাৎ একজন সাবেক র্যাব কর্মকর্তাকে বিমান বাহিনীর হেফাজতে নেওয়া হলো? বাংলাদেশের সবচেয়ে আলোচিত গুমের ঘটনাগুলোর একটি ইলিয়াস আলী রহস্য। আজ আমরা সেই রহস্যের ভেতরে ঢুকতে চাই, দেখতে চাই আসলেই কি ঘটেছিল সে রাতে। সম্প্রতি সশস্ত্র বাহিনীর সূত্রে জানা গেছে, অবসরপ্রাপ্ত উইং কমান্ডার মোহাম্মদ সাইফুল রহমানকে বিমান বাহিনীর হেফাজতে নেওয়া হয়েছে। কিন্তু কেন? সশস্ত্র বাহিনীর একজন কর্মকর্তাকে কেন তার অবসরের পর হেফাজতে নেওয়ার প্রয়োজন হলো? 2012 সালে বিএনপি নেতা গুমের সময় তিনি ছিলেন স্কোয়াড্রন লিডার। তবে তিনি সে সময় বিমান বাহিনীতে নয়, দায়িত্বে ছিলেন র্যাবের গোয়েন্দা বিভাগের। তার আরেক পরিচয় হলো তিনি সেনাবাহিনীর সাবেক প্রধান জেনারেল SM শফিউদ্দিন আহমেদের জামাতা। তাকে আটকের ঘটনায় নতুন করে আলোচনায় নিয়ে এসেছে 14 বছর আগের সেই গুম রহস্য। এর সূত্র মিলতে শুরু করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দেওয়া একটি সাক্ষ্যে। সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার ইমরুল কায়েস আদালতে দাবি করেন, তৎকালীন র্যাব কর্মকর্তা জিয়াউল আহসানের নেতৃত্বে একটি দল ইলিয়াস আলীকে আটকের পরিকল্পনা করেছিল। সেই দলে স্কোয়াড্রন লিডার সাইফুল রহমানও ছিলেন বলে তিনি সাক্ষ্যে উল্লেখ করেন। সাক্ষ্য অনুযায়ী অপহরণের প্রথম পরিকল্পনা ছিল মহাখালীর ওভারব্রিজ এলাকায়, কিন্তু সেখানে অভিযান সফল হয়নি। পরের দিন বনানী এলাকা থেকে ইলিয়াস আলী ও তার গাড়ি চালক নিখোঁজ হন। সেখান থেকে শুরু হয় এমন এক রহস্য যা আজও অজানা। এই মামলার তদন্ত এখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলছে। প্রসিকিউশন বলছে, তারা ডিজিটাল প্রমাণ বিশ্লেষণ করে এমন তথ্য পেয়েছেন যা তাদের ধারণা অনুযায়ী র্যাবের গোয়েন্দা বিভাগের সম্পৃক্ততার দিকে ইঙ্গিত করে। তবে এসব অভিযোগ আদালতে বিচারাধীন এবং চূড়ান্ত সিদ্ধান্ত এখনও আসেনি। অন্যদিকে তদন্তকারীরা জানিয়েছেন, এখন পর্যন্ত DGFI এর সম্পৃক্ততার কোনো ডিজিটাল প্রমাণ তাদের হাতে আসেনি। তবে থেমে নেই তদন্ত। এই রহস্য আরও গভীর হয় 2022 সালে প্রকাশিত একটি অনুসন্ধানী প্রতিবেদনের মাধ্যমে। সেখানে দাবি করা হয়, অপহরণের সময় 8টি বিশেষ মোবাইল নম্বর ব্যবহার করা হয়েছিল। সবগুলোই ছিল সিটিসেলের নম্বর। ভুয়া পরিচয়ে কেনা সিমগুলো মাত্র 3 ঘন্টা সক্রিয় ছিল। আরও আশ্চর্যের বিষয়, এই নম্বরগুলো যোগাযোগ সীমাবদ্ধ ছিল কেবল নিজেদের মধ্যেই। কাজ শেষে একে একে বন্ধ করে দেওয়া হয় সবগুলো নম্বর। প্রতিবেদনটিতে আরও দাবি করা হয়, পুরো অপারেশনটি 3টি আলাদা দলে পরিচালিত হয়েছিল। একটি দল ছিল অপহরণকারীর, আরেকটি দল দূর থেকে ইলিয়াস আলীকে অনুসরণ করছিল, তৃতীয় একটি দল ন্যাশনাল মনিটরিং সেন্টার থেকে মোবাইল যোগাযোগ পর্যবেক্ষণ করছিল। আর এই প্রতিবেদনের সঙ্গে ওয়ারেন্ট অফিসার ইমরুল কায়েসের বক্তব্য মেলালেই সৃষ্টি হয় নতুন প্রশ্নের। পুরো অপারেশনের দায়িত্বে কি তাহলে জিয়াউল আহসানই ছিলেন, যার অন্যতম সহযোগী ছিলেন সদ্য বিমান বাহিনীর হেফাজতে নেওয়া সেই অবসরপ্রাপ্ত কর্মকর্তা সাইফুর রহমান? 2024 সালের রাজনৈতিক পট পরিবর্তনের পর ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনা গুম কমিশনে অভিযোগ করেন। পরে মামলাটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যায়। টাইমসকে তিনি বলেন, দীর্ঘ 1 যুগ পর হলেও সত্য উদ্ঘাটনের পথ তৈরি হয়েছে এবং তিনি ন্যায় বিচারের আশা করছেন। একটু একটু করে ইলিয়াস আলী গুম রহস্যের জট খুলতে শুরু করলেও এখনও সবচেয়ে বড় প্রশ্নগুলো কিন্তু রয়েই গেছে। ইলিয়াস আলী কি জীবিত ছিলেন, নাকি সে রাতেই তার ভাগ্য নির্ধারিত হয়ে গিয়েছিল? কার নির্দেশে চালানো হয় এই অপারেশন, আর কেনই বা এত বছর ধরে তদন্ত এগোয়নি? প্রশ্নগুলোর উত্তর খুঁজছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তদন্ত দল। আর বাংলাদেশের অন্যতম আলোচিত এই গুমের ঘটনার প্রকৃত সত্য জানার অপেক্ষায় আছে ইলিয়াস আলীর পরিবারসহ পুরো দেশ।